নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু রাত প্রহালেই 3 তারিখ থেকেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা। তবে আজকে আমরা বাংলার সাজেশন নিয়ে চলে এসেছি। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে, কারণ এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় বহুবার এসেছে এবং এবছরও আসবে। 2025-এ ওল্ড সিলেবাসের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ বছর। এই বছরে আশা করি প্রশ্ন খুব কঠিন হবে না, তবুও যে প্রশ্নগুলো একবার অবশ্যই দেখে যাওয়া উচিত, শেষ মুহূর্তে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকবে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য বিশেষ প্রয়োজন। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করে নাও, আর যারা আমাদের চ্যানেলের পুরনো সদস্য তারা অবশ্যই আজকের এই ভিডিওটা শেয়ার করে দাও সবার কাছে। দেখো, উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন দেওয়ার আগে আমাদের জানতে হবে যে সিলেবাসে কি। এখানে যে নাম্বার প্যাটার্ন বা সিলেবাস আছে, সেই সিলেবাস অনুসারে সব গল্প কবিতা কিন্তু নাও পড়তে হতে পারে। সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে ভিডিও আমরা দিয়ে দিয়েছি যে আমাদের সিলেবাসটাকে কিভাবে ছোট করে নেব। আজকে যে আমরা সাজেশনটা দিচ্ছি সেটা কিন্তু অল ওভার সিলেবাসের ওপরে। এরপরে যারা যে চ্যাপ্টার তোমরা পড়ছো না সেগুলো তোমরা বাদ দিতে পারো। তবে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি সেই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই একবার দেখে যাবে। দেখো, প্রথম প্রশ্ন আমরা রেখেছি উচ্চ মাধ্যমিক গল্প থেকে, বাংলার গল্প থেকে। বাংলার গল্পের জন্য ভারতবর্ষ থেকে যে প্রশ্নগুলো আমরা দেখতেই হবে একবার, সেটা হলো তারপরেই দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। দৃশ্যটি কি, তা অদ্ভুত কেন, এবং তারপর কি হয়েছিল। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। উত্তেজনার কারণ কি, উত্তেজনার পরিণাম কি হয়েছিল। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটির বর্ণনা করো। অথবা দিয়ে এই একই উত্তর হবে, প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসবে। সেটা হচ্ছে, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পেরেছিল কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। এখানে কার কথা বলা হয়েছে, তার আবছা হয়ে যাওয়ার কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। খুব লিমিটেড কিছু প্রশ্ন আমরা আলোচনা করছি, 4 থেকে 5টি প্রশ্ন। প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমরা চলে যাব কে বাঁচায় কে বাঁচে। সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয়ের প্রথম মৃত্যু দেখলো। এই মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের প্রথম প্রতিক্রিয়া কী হয়েছিল। অথবা দিয়ে কয়েক মিনিট মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল। ভুরি ভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তার বক্তব্যের মাধ্যমে কোন চরিত্রটি ফুটে উঠেছে। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। কোন প্রসঙ্গে বক্তার এই ভাবনা। এই ভাবনার মধ্যে দিয়ে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছে। 3 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন। অথবা দিয়ে ছেলে মেয়েগুলি অনাদরে, অবহেলায়, ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। ছেলে মেয়েগুলির এমন অবস্থা হয়েছিল কেন। দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কী ছিল। অথবা দিয়ে প্রশ্ন, কয়েক মিনিট মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কী কারণে। মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছিল কেন। এই অসুস্থতা তার জীবনে কী প্রভাব ফেলেছিল। অথবা আমায় কিছু একটা করতেই হবে, কেন, কে কিছু করতে চেয়েছিল, তার এই কিছু করতে চাওয়ার পরিণাম কি ঘটেছিল। দেখতেই পাচ্ছ 4 থেকে 5টা প্রশ্ন। অথবা দিয়ে অনেকগুলো প্রশ্ন দেখাচ্ছে, কিন্তু মোটের মধ্যে 4 থেকে 5টা প্রশ্ন। অবশ্যই প্রতিটা চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো দেখে যেও, একবার চোখ বুলিয়ে যেও, কারণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু এবছরের প্রশ্ন আসবে। ভাত গল্প থেকে দেখো, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে এরকম হিংস্র আচরণ করেছিল, তার বর্ণনা দাও। অথবা সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, সে কি করেছিল। সে বাদাটা বড় বাড়িতে অচল হয়েই থেকে যায়। এখানে কোন বাদার কথা বলা হয়েছে, বড় বাড়িতে বাদাটা অচল হয়ে গিয়েছিল কেন। যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। ঝড় জল মাতলার গর্ভে কি গিয়েছিল, তাতে উৎসব পাগল হয়ে উঠেছিল কেন। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটা বুঝিয়ে দাও, অর্থাৎ প্রসঙ্গটির তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরেই মনে পড়ে যায় রাতে ঝড় হয়। কার মনে পড়ে যায়, সেই দুর্যোগের রাত্রির বর্ণনা দাও। অথবা এই দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। এই 5টা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাত গল্প, কে বাঁচায় কে বাঁচে গল্প এবং ভারতবর্ষ, এই 3টি গল্প থেকে 4-5টা করে প্রশ্ন আমরা বলে দিলাম। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথমে আমরা শিকার থেকে কোন প্রশ্নগুলো দেখব। আগুন জ্বললো আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি, আগুন জ্বললো কেন,
এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়? হয়ে গেছে রোগা শালিকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এখানে কিসের কথা বলা হয়েছে? কবিতাটির বিষয়বস্তু অবলম্বনে যথার্থতা বিশ্লেষণ করো। শিকার কবিতায় দুটি ভোরের যে প্রসঙ্গ আছে সেই প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কী হয়েছিল? একটা অদ্ভুত শব্দ, কিসের শব্দ? সেই শব্দের পর কোন ঘটনার কথা বলেছেন কবি? প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রূপনারায়ণের কুলে থেকে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে বলতে কবি কি বুঝিয়েছেন? সেখানে জেগে ওঠার পর কবি কি জানতে পারলেন? আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন, এই জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন ব্যাখ্যা করো। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। কবি আঘাত এবং বেদনার মধ্যে দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন তা আলোচনা করো। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, মৃত্যুতে সকল দেনা শোধ কিভাবে করা হয়েছে? মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? মৃত্যুর মধ্যে দিয়ে দেনা কিভাবে শোধ করা যায়। ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে ক্রন্দনরতা জননীর পাশে যদি না থাকি, কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন? এই পরিস্থিতিতে কবির কি করণীয় বলে মনে করেছেন? অথবা কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? কবিতার মধ্যে দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না? যা পারি কেবল, কবি কি পারেন আলোচনা করো। কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? কোন ঘটনা পরিপ্রেক্ষিতে কবি একথা বলেছেন? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন? উদ্ধৃতাংশে কবি কোন মনোভাব প্রকাশিত হয়েছে? কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। কোন প্রসঙ্গে এই মন্তব্য কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে আলোচনা করো। এইগুলো হচ্ছে কবিতা থেকে সাজেশন। এই সাজেশনগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। এই কবিতাগুলোর মধ্যে থেকে যে প্রশ্নগুলো আমরা বললাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাটকের সাজেশন, নাটকের মধ্যে নানা রঙের দিন, এখান থেকে দুটি নাটক আছে, তোমরা দুটি নাটকের মধ্যে যে কোনো একটা নাটক ভালো করে পড়ে যাও, কারণ তোমরা জানো যে সিলেবাসে দুটো নাটকের মধ্যে অর থাকে। তা যে কোনো একটা নাটক তোমরা পড়ে যেতে পারো। নানা রঙের দিন থেকে পড়বে এই নাটক অবলম্বনে রজনীকান্তের চরিত্র অথবা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রের মধ্যে এক অভিনেতা শিল্পগুণ, অন্যদিকে ট্র্যাজিক পরিণাম উঠে এসেছে, তা আলোচনা করো। ব্যাপারটা একই। মৃত্যু ভয়ের ওপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে, কার কথা বলা হয়েছে? বক্তার এমন উপলব্ধির কারণ কি? জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, অথবা কালীনাথ আমার দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে উক্তি করেছে? উক্তির মধ্যে দিয়ে বক্তার জীবন যন্ত্রণা তুলে ধরো। তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা, একটা নকল নবিশ, একটা অস্পৃশ্য ভাঁড়, বক্তার এমন মন্তব্যের কারণ কি? পরের যে নাটক, যারা নানা রঙের দিন পড়ছো না, যারা বিভাব পড়ছো, তাদের জন্য বুদ্ধিটা কি করে এলো তা বলি। বুদ্ধিটা কি, কিভাবে তা বক্তার মাথায় এসেছিল, অথবা অনেক ভেবেচিন্তে একটা প্যাঁচ বার করেছি, প্যাঁচটা কি, কিভাবে মাথায় সেই প্যাঁচটা এসেছিল। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো। এই দেখো আবার মিছিল আসছে, কিসের মিছিল? সেই মিছিলকে ঘিরে কি ঘটনা ঘটেছিল আলোচনা করো। অথবা হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে কি শোনা যায়, এরপর কি ঘটেছিল? আমাদের একটা লাভ সিন করা উচিত, বক্তাকে উক্তির পরিপ্রেক্ষিতে যে দৃশ্য তৈরি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। চলো বাইরের হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক পাবে। কোন পরিস্থিতিতে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়? বাইরের অভিজ্ঞতার বর্ণনা দাও। অথবা এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করবার জন্য বক্তা কি করেছিলেন, তাতে কি অভিজ্ঞতা হয়েছিল নিজের ভাষায় লেখো। সহায়ক গ্রন্থ আমার বাংলা। আমার বাংলা থেকে তোমরা মোট 5টা গল্প আছে, সেই 5টা গল্পের সবকটা পড়ার দরকার নেই, যে কোনো 3টে গল্প তোমরা খুব ভালো করে পড়ে যাও। যেই গল্পগুলো তোমরা পড়বে তার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো একবার দেখে নাও। সেই গল্প বলেছিল মোনা ঠাকুর। মোনা ঠাকুরকে কোন গল্পটি? গল্পটি সংক্ষেপে লেখো। বিশ্বাস করো বানানো গল্প নয়। কোন রচনার অংশ? কাহিনী সংক্ষেপে লেখো। সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, ইংরেজদের জেলখানায় হেড হয়ে ঢুকতে যা রাগ হচ্ছিল, লেখকের জেলখানার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো। চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের ওপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে আলোচনা করো। দেখো শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 2টি 5 নম্বরের প্রশ্ন থাকে। এখানে মোট 5টা ভাগ থাকে। একটা হচ্ছে বাংলা গানের ধারা, বাঙালির ক্রীড়া, আরেকটি হচ্ছে চলচ্চিত্রের ইতিহাস, আরেকটি হচ্ছে বিজ্ঞান শিল্পকলা, আরেকটি হচ্ছে অঙ্কন বা চিত্রকলা।
এই 5টি পার্টের মধ্যে তোমরা যে কোনো 3টি পার্ট থেকে খুব ভালো করে প্রশ্ন পড়ে গেলেই যে কোনো 2টো প্রশ্ন কমন পাবে। যে কোনো 3টি পার্ট তোমরা বেছে নেবে, তার মধ্যে থেকে পড়বে। দেখো, বাংলা গানের ধারে থেকে তোমরা হেমন্ত মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম এবং লোকসঙ্গীত কি, 2টি লোকসঙ্গীতের ধারা সম্পর্কে আলোচনা। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখে যেও। বাংলা চলচ্চিত্রের থেকে মৃণাল সেন, তপন সিং এবং চলচ্চিত্রের উদ্ভব ও ক্রমবিকাশে ইতিহাসে মডার্ন থিয়েটার ও নিউ থিয়েটারের ভূমিকা। বাংলা চিত্রকলা থেকে পটচিত্র বলতে কী বোঝো, এই শিল্পধারার সংক্ষিপ্ত বর্ণনা দাও। বাঙালির চিত্রকলায় গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান, যামিনী রায়ের অবদান, রামকিঙ্কর বেইজ, এই 4টে কিন্তু খুব ভালো করে দেখে যেও। বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে ভারতীয় পুরাণের মতে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও। ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য কীভাবে হয়েছিল আলোচনা করো। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অবশ্যই আমরা 5টা দেখব। এর মধ্যে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায়, এই 5 জনের বিজ্ঞান চর্চায় অবদান অবশ্যই আমরা দেখে যাব। যারা যে কোনো 3টে পড়বে সেই 3টের প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখে যেও। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, শেষ মুহূর্তের একদম বাছাই করা, ছাঁটাই করা সাজেশান। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। ভাষা থেকেও কিন্তু একটি বড় প্রশ্ন থাকে 5 নম্বরের। তাই ভাষা থেকে যে প্রশ্নগুলো দেখব সেটি হলো ভাষাবিজ্ঞানের কয়েকটি শাখা, যে কোনো একটি শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে, ফলিত ভাষাবিজ্ঞানের শাখা কোনগুলি, যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো। বাক্যতত্ত্ব থেকে বাক্য কাকে বলে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও। বাক্যের অব্যবহিত উপাদান বলতে কী বোঝো, বাক্যের অব্যবহিত উপাদান বিভাজনের নীতিগুলি উদাহরণসহ লেখো। রূপতত্ত্ব সম্পর্কে প্রত্যয় কাকে বলে, উদাহরণসহ প্রত্যয় শ্রেণীবিভাগ করো। সমাস কাকে বলে, সমাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। মুন্ডমাল এবং জোড় কলম শব্দ কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এছাড়াও আমরা প্রবন্ধ সাজেশন কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি, কোন কোন প্রবন্ধ আমাদের দেখে যাওয়া উচিত এবং কী ধরনের প্রবন্ধ পরীক্ষায় আসে সবটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করেছি। তবে এবছর জীবনী রচনার ক্ষেত্রে যেগুলো অবশ্যই দেখে যাবে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এদের জীবনী একবার ভালো করে দেখে যেও, এগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আশা করি আজকের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে, অনেক বেশি উপকারে লাগবে তোমাদের। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অনরাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যারা আমাদের চ্যানেলের পুরনো সদস্য তাদেরকে অনুরোধ জানাবো আজকের ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও, যাতে সবাই এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য পাশে থাকো। এই ভিডিওর যে পিডিএফ, অর্থাৎ এই যে সাজেশন দিলাম, এই সাজেশনের পিডিএফ যদি পেতে হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফ পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। সেখান থেকে কালেক্ট করে নিতে পারো, পিডিএফ দেখে তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।